আমার পিডিএফটা লোড হতেছে আমি স্যার বলতেছি। ঠিক আছে, পরে বইলো। তো এখন এখানের মধ্যে আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসটা স্টার্ট করি। যে চ্যাপ্টার 5 এর আজকে আমাদের লেকচার নাম্বার 3, ঠিক আছে? তো আমরা লাস্ট ক্লাসে ওই যে প্রিন্সিপাল অফ মুভমেন্টস ওই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম যে কি সাম অফ ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট যদি সমান হয় কোন একটা সিস্টেমের জন্য, তো তাহলে সে কিসে থাকবে? ইকুইলিব্রিয়ামে থাকবে, ঠিক আছে? তো ওই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তো এখন আজকে তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। তো ফার্স্ট ওই কোয়েশ্চেনটা তোমরা নিজেরা সলভ করবা। ফার্স্টে আমি একজনকে দিয়ে এখন সলভ করাবো, দেন আমি আরো কয়টা প্র্যাকটিস কোয়েশ্চেন তোমাদেরকে দিব, ঠিক আছে? তো ফার্স্টে এখন এটা সলভ কাকে দিয়ে করাবো, লেট মি সি। আচ্ছা দাঁড়াও, ভেঙে ভেঙে কোয়েশ্চেন গুলো করি। সো ফার্স্ট অফ অল আমি সিস্টেমটা আঁকি। ওকে, তো এখন এইখানে হলো পিভট। ওকে, আগের বার সবগুলোতে আমরা কি করছিলাম? পিভট একদম মাঝখানে রাখছিলাম। এখন মনে করো পিভটটা এরকম একটা কোণায় রাখলাম। এখন পিভট যে কোনো পজিশনে থাকতে পারতো, আমি এখানে মধ্যে চুজ করছি আর কি। নাও এখন আমি মনে করো যে দুইটা এরকম ফোর্স দিতেছি। মনে করো যে একটা ফোর্স এইটা ফোর্স এফ, ফোর্স এফটা পিভটের থেকে 0.2 মিটার দূরে আছে। আর আরেকটা ফোর্স হলো ফোর্স বি, চলে আরেকটা মনে করো যে 20 নিউটন একটা ফোর্স এরকম নিচের দিকে কাজ করতেছে। এন্ড এই 20 নিউটন ফোর্সটা পিভটের থেকে সাপোজ 0.5 মিটার ডিস্টেন্স দূরে। এখন ফার্স্টে এই কোয়েশ্চেনটার অ্যান্সার বলবা কে? ওয়াসি। ওয়াসি বলতো যে এই 20 নিউটন ফোর্সের জন্য ক্লকওয়াইজ মোমেন্ট হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট? অ্যান্টি ক্লকওয়াইজ। 20 নিউটন ফোর্সের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, আর এই এফ যে ব্লু কালার দিয়ে যে ফোর্সটা ড্র করছে এফ, এই এফ ফোর্সটার জন্য কেমন টাইপের মোমেন্ট হবে? ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি। ফোর্স এফ এর জন্য পিভটের কোন সাইডে আছে দেখো, এই ফোর্সের ডিরেকশনটা কোন দিকে ওইটা দেখে এরপর বলবা, ঠিক আছে? তো এটার জন্য হবে আমাদের কি? ক্লকওয়াইজ। ওকে, ক্লকওয়াইজ। এখন আমি বললাম মনে করো যে the above system, স্যার এফটা কি ওই পাশে ঘুরবে? এফটা উপরে ফোর্স দিতেছে না, পিভট কোথায় দেখো প্রথমে? পিভটটা রাইট সাইডে। একদম রাইট সাইডে। তো তার মানে এফ হলো পিভটের কোন দিকে? লেফটে। তো পিভটের লেফটে আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স এক্সার্ট করো, দেখো তো কোন দিকে যায়? রাইটে। রাইট লেফট ডিরেকশন অফ মুভমেন্ট শিখাইছি? না স্যার ক্লকওয়াইজ। এই যে পিভটের লেফটে আপওয়ার্ড ফোর্স, ক্লকওয়াইজ মোমেন্ট, ঠিক আছে? তো এরকম আমাদের যে কোনো জায়গায় এরকম পিভট ধরে ওই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করে আমরা দেখবো যে কোন ডিরেকশনে রোটেট করতেছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। তো ওইভাবে করে আমরা বের করি, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি? মনে করো আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম যে the above system is in equilibrium। তো তার মানে এই যে উপরে যে এই সিস্টেমটা ড্র করছি, এই জিনিসটা কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। তো এখন তার মানে কি হওয়া লাগবে? যেহেতু বলে দিছি ইকুইলিব্রিয়ামে, তো তার মানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সমান সমান হওয়া লাগবে নাকি নিদিতা? ইয়েস ভাইয়া। ইয়েস স্যার। তাহলে যেহেতু সিস্টেমটা বলে দিছি ইকুইলিব্রিয়ামে আছে, সো তার মানে কি? তো তার মানে সো clockwise movement is equal to anti-clockwise movement.
তো এখন এখানে থেকে আমরা কি করতে পারবো, আননোন ফোর্স এফ টা কত ওটা বের করতে পারবো, যে ক্লকওয়াইজ মোমেন্ট এখানে কত, ফোর্স এফ মাল্টিপ্লাইড বাই ফোর্স এফ টা পিভটের থেকে কতটুকু দূরে আছে, 0.2 meter. 0.2 মিটার। আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের জন্য কোন ফোর্স রেসপন্সিবল, 20 নিউটন ফোর্স। আর এই 20 নিউটন ফোর্সটা পিভট থেকে কতটুকু দূরে আছে, 0.5 মিটার ডিসটেন্স দূরে। সো তাহলে এখানে থেকে আমাদের ফোর্স এফ টা কত হবে, এটাকে আমরা সাবজেক্ট করে বের করতে পারি, 20 ইনটু 0.5 ডিভাইডেড বাই 0.2, সরি ডিভাইডেড বাই 0.2। তো এটা করলে পরে কত আসে, হ্যাঁ দুইটা অপোজিট ডিরেকশনে যদি মোমেন্ট না থাকে তো তাহলে তো কখনো ইকুইলিব্রিয়ামে থাকবে না। ওই যে আমাদের এই ব্যাপারটা সুভা, তুমি ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড ফোর্সের ব্যাপারগুলো আমরা যেমন ভাবে দেখতাম না, যে মনে করো যদি সবগুলা ফোর্সের ডিরেকশন একই দিকে হয় তো তাহলে ওই ফোর্স গুলা তো জীবনে কখনো আনব্যালেন্সড ফোর্স জিরো বানাইতে পারবে না, পারবে না। তো তাহলে এই যে আনব্যালেন্স ফোর্স জিরো হওয়ার জন্য কি করা লাগবে, অপোজিট ডিরেকশনে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করতে হবে। মোমেন্টের ব্যাপারেও সেম, যে ইকুইলিব্রিয়ামে থাকার জন্য কি করতে হবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ মোমেন্ট অপোজিট ডিরেকশনে মেইনটেইন করতে হবে, তাহলে জানি কি থাকে, আনব্যালেন্সড মোমেন্ট থাকে জিরো, বা রেজাল্টেন্ট কোনো মোমেন্ট যেন না থাকে। বুঝতে পারছো? বুঝছি। ওকে, সো তাহলে এই ভ্যালুটা কত আসে, 50. তো তাহলে এটা আসবে 50 নিউটন। তো এইভাবে করে আমরা কি করতে পারি, উই ক্যান ডিটারমাইন আননোন ফোর্সেস অ্যাক্টিং অন আ সিস্টেম। যে যদি আমাদেরকে ওরকম সিস্টেমের সিচুয়েশন মোস্ট অফ দা টাইম কি ও লেভেলস এর জন্য বলতে গেলে আনব্যালেন্সড কোনো সিস্টেমই রাখে না, ম্যাক্সিমাম টাইমেই কি থাকে, এরকম সিস্টেমটাকে বলবে যে ইকুইলিব্রিয়ামে আছে। সো তাহলে আননোন কোন একটা ফোর্স বা আননোন কোন একটা ডিসটেন্স দিয়ে দিল, দেন বলল যে এই আননোন ফোর্স বা আননোন ডিসটেন্সটা বের করো। সো তাহলে ওইভাবে করে আমরা কি করব, ওয়ালাইকুম আসসালাম। সো তাহলে আমরা ওরকম আলাদাভাবে ডিটারমাইন করব আর কি, যে আননোন ফোর্সটা কত হইতে পারে ওইটাকে সাবজেক্ট করে বের করব, বা আননোন ডিসটেন্সটা কত হয় ওইটাকে সাবজেক্ট করে ওই ডিসটেন্সটা বের করব, এমন টাইপের ব্যাপার। ঠিক আছে? তো সবাই তো কোশ্চেনের টাইপগুলো বুঝতে পারতেছো যে কেমন কেমন আমাদের কোশ্চেন আসতে পারে। তো এইটা কিন্তু আমাদের হাফ কোশ্চেন, যে এখানে আমাদের একটা ব্যাপার এখন আমরা পড়ি নাই, যে জিনিসটা আমরা আজকে কভার করব, দ্যাট উইল বি সেন্টার অফ গ্র্যাভিটি। এই যে আমরা যে একটা মনে করো এত লম্বা একটা প্ল্যাঙ্ক, এই যে সাদা কালার দিয়ে যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করছি, এটা কি কোন একটা স্টিলের বার হইতে পারে বা কোন একটা উডেন প্ল্যাঙ্ক হইতে পারে। তো তার তো নিজের একটা ওয়েট আছে, তাই না? তো তার ওয়েটটাকেও তো কনসিডারেশনে নিতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত কি করতেছিলাম, তার ওয়েটটাকে কনসিডারেশনে নেই নাই, যেটা একটা ভুল ব্যাপার। তো ওইটাই আমরা অ্যাভয়েড করার জন্য এখন আমরা শিখবো যে প্রত্যেকটা অবজেক্ট যাদেরই ম্যাস আছে তারই কি থাকবে, একটা ওয়েট থাকবে না? যারই ম্যাস আছে তার কি থাকবে, একটা ওয়েট থাকবে। সো ওই ওয়েট অফ দা অবজেক্ট কোন জায়গা দিয়ে কাজ করে ওই পয়েন্টটাকে আমরা কি বলি, সেন্টার অফ গ্র্যাভিটি। যে সেন্টার অফ গ্র্যাভিটিটাকে আমরা এমন ভাবে ডিফাইন করি কি, যে ইট ইজ দা পয়েন্ট থ্রু হুইচ অল দা ফোর্সেস অফ এন অবজেক্ট, অল দা ওয়েট অফ এন অবজেক্ট অ্যাপিয়ার্স টু অ্যাক্ট। এটা হলো মেইন ডেফিনেশন। আর একটা উল্টাপাল্টা ডেফিনেশন আছে, ওটা বলবো না একটু পরে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল let's see center of gravity. তো সেন্টার অফ গ্র্যাভিটিটাকে আমরা কিভাবে করে ডিফাইন করি, it is the point through which all the weight of an object. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন? ভাইয়া ঘুমায় গেছিলাম, অনেক টায়ার্ড হয়ে গেছি। all the weight of an object appears to act. ঠিক আছে? তো তাহলে পরে এইটা হলো আমাদের বেসিক ডেফিনেশন, যে সেন্টার অফ গ্র্যাভিটি মানে কি। ঠিক আছে?
এখন এটার একটা ফান ডেফিনেশন আছে, ওই জিনিসটা আমার ফ্রেন্ড ক্লাসের মধ্যে বুঝছো শালম স্যারের সাথে মজা নিতেছিল। হ্যাঁ, শালম স্যারের ফিজিক্স ক্লাস তোমরা করছো না স্কুলে নাকি? কতগুলো ভাইয়া ক্লাস লাস্ট ইয়ার বলছিলাম। পাইনি। ভাইয়া আচ্ছা, সো তাহলে ওই যে এখানে সেন্টার অফ গ্র্যাভিটির ডেফিনেশন স্যার জিজ্ঞাসা করছে বুঝছো। ওকে, সেন্টার অফ গ্র্যাভিটির ডেফিনেশন জিজ্ঞাসা করছে, দেন আমার ওই ফ্রেন্ড বলে যে সেন্টার অফ গ্র্যাভিটি নাকি ক্যাটরিনা কাইফ। হ্যাঁ, সো এখন ওইটা সে জাস্টিফাই করতেছে কিভাবে, যে গ্র্যাভিটি ওয়ার্ডটা দেখছো, যে গ্র্যাভিটি আমাদের কয়টা লেটারের ওয়ার্ড ওয়াসি? Sorry, sir. গ্র্যাভিটি কয় লেটারের ওয়ার্ড? Yeah, 7. 7। সো এই যে গ্র্যাভিটি, তো এখন এইটার একদম মাঝের লেটারটা কি, একদম সেন্টারের লেটার? V. হ্যাঁ, মার্সে তো মার্সে এরপর ক্লাস থেকে বের করে দিছে বুঝছো। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি, যে গ্র্যাভিটির এখানে স্পেলিং এর মধ্যে একদম সেন্টারে হলো ভি, ঠিক আছে। তো তখন একদম শুরুতে যখন নাকি ভিট আছে না, ভিটের অ্যাডভার্টাইজ দিত বুঝছো ক্যাটরিনা কাইফ, তো তখন ওখানের মধ্যে ওরকম ওরা ভিক্টরি সাইন দেখায় বলতো না যে ভিট এক খুবসুরত এহসাস, তো তখন ও আর কি বুঝছো বিশাল ক্যাটরিনা ফ্যান। তো স্যার ওকে ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করছে যে সেন্টার অফ গ্র্যাভিটি ডেফিনেশন কি, তারপরে ও এরকম ফাইজলামি করে বলতেছে কি স্যার সেন্টার অফ গ্র্যাভিটি হলো ক্যাটরিনা কাইফ। এরপরে স্যার তো তখন একটু কনফিউজড হয়ে গেছে যে এইসব কি বলতেছে। এরপর যখন নাকি এটা জাস্টিফাই করছে আরো, এরপরে যে ওরা মনে করো যে কতক্ষণ মাইক টাইট দিয়া ক্লাস থেকে বাইর করে দিছে বুঝছো। তো এখন এইটা তোমাদের সিনিয়র একজন আছে, ওর নাম হলো এসাস, ওকে চিনো কেউ? Yes, জি স্যার। আচ্ছা, সো ওই স্যার নাম এসাস, দিয়েছেন। হ্যাঁ, সো তখন এএসএস কে বেসিক্যালি ক্লাসের মধ্যে বাকিরা এরপর থেকে যে ওদের ক্লাসে এক্সাম্পল দেওয়ার পরে, তো তখন বাকিরা ওকে এরকম সেন্টার অফ গ্র্যাভিটি নামে চিনে বুঝছো। তো এখন এখানের মধ্যে আমাদের ট্যানজেন্ট থেকে আমরা সরে আসি, আমাদের বেসিক ডেফিনেশনটা কি, যে সেন্টার অফ গ্র্যাভিটিটা কি করে, এটা হলো আমাদের এমন একটা পয়েন্ট যেখান থেকে মনে হয় যে পুরো অবজেক্টের ওয়েটটা ওখানে কনসেন্ট্রেটেড, যে অবজেক্টের ফুল ওয়েটটা ওই জায়গা দিয়ে কাজ করতেছে, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলি, সেন্টার অফ গ্র্যাভিটি। তো এখন সেন্টার অফ গ্র্যাভিটির ডেফিনেশনটা আমরা বুঝলাম, ভালো কথা। আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে যত আরো আমরা ডিটেইলসে পড়বো তত আমরা দেখবো যে ব্যাপারটা এত বেশি সোজা না, ঠিক আছে। ও লেভেলসে আমাদের এত বেশি মাথা ঘামানো লাগে না, কিন্তু এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট এন্ড নট দ্যাট সিম্পল। তো এখন সিম্পল ব্যাপারটা আছে, জাস্ট ওইটা তোমার কনসেপ্টটা বুঝতে পারলেই হবে আর কি। কেউ কি বলতে পারবা যে এই এরকম শেপের একটা অবজেক্ট তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় হইতে পারে? তাশফিক? ভাইয়া ইউ এর পুরোপুরি মাঝামাঝি। কোন জায়গায়? এখানে? না ভাই আরেকটু উপরে। এই ব্যাপারটায় যে অবজেক্টের বাইরে, ঠিক আছে, অবজেক্টের বাইরে কি কাজ করে, অবজেক্টের বাইরে সেন্টার অফ গ্র্যাভিটিটা অ্যাক্ট করতেছে ফর দিস সর্ট অফ অবজেক্ট। তো এইগুলা নিয়ে আমাদের অনেক টাইপের ব্যাপার আছে, যে তোমরা এ লেভেলসে ওঠার পর এএসআই তোমাদের ইউনিট 1 এই এরকম একটা কনসেপ্ট নিয়ে আমরা পড়বো, তখন ওখানের মধ্যে খুবই মজা পাবা আর কি। যে ওরকম লং জাম্পাররা থাকে না, যারা নাকি মনে করো যে ওরকম দৌড়ায় এসে একটা সার্টেন হাইট উপর দিয়ে ওরকম তাদের যাইতে হবে, ঠিক আছে। তো তখন এই লং জাম্পার কি বলে, হাই জাম্প, সরি লং জাম্প ভুলে বলছি। তো হাই জাম্প যারা করে অলিম্পিক্সে, তো তাদের এক একটা ডিফারেন্ট সর্ট অফ টেকনিক থাকে, যে তারা কিভাবে একটা সার্টেন হাইটের উপর দিয়ে তারা মুভ করতে পারে, ঠিক আছে। তো ওখানের মধ্যে কয়েকটা ব্যাপার আছে, যে ফসবারি ফ্লপ। ফসবারি ফ্লপ বলতে একটা ফ্লপ মানে হলো ওরকম একটা জাম্পিং একটা টেকনিক, আর ফসবারি ছিল একজন মানুষের নাম। সে মনে করো ফিজিক্যালি এত বেশি স্ট্রং ছিল না বুঝছো, তার নরমালি ফিজিক্যাল স্ট্রেংথ এত বেশি ছিল না, কিন্তু সে কি করছে এরকম বুদ্ধি ইউজ করে সে অনেকগুলা টুর্নামেন্টের এমন মেডেল জিততে পারছে। তো তার বুদ্ধিটা কেমন ভাবে সে কি কাজ করছে ওগুলা
ফিজিক্স অ্যাপ্লাই করে, ঠিক আছে? তো ওই ব্যাপারে তোমরা টেডেড এর একটা ভিডিও দেখতে পারো, আর আমরা ক্লাসে এখন দেখতে পারি। দাঁড়া, ওই ভিডিওটা কতটুকু লম্বা, লেটস সি, 1 মিনিট। আচ্ছা 3 মিনিট স্যার, তো এটা এখন দেখা যাবে, সমস্যা নাই। এটা দেখার পরে এরপর আমরা নামাজে ব্রেক দেবো আর কি। হ্যাঁ ওইটাই। তো সবাই একটু ফার্স্ট এটা দেখো। In the early 1960s, Dick Fosbury tried his hand at almost every sport, but never excelled at anything until, at the age of 16, he turned to the high jump. But when he couldn't compete against the strong athletes at his college using the standard high jump techniques of the time, Fosbury tried to jump a different way, backwards. Instead of jumping with his face towards the bar, bringing each leg over in the traditional straddle method, he jumped with his back towards the bar. Fosbury improved his record by over half a foot and left his coaches amazed by this strange new style of high jumping. During the next few years, Fosbury perfected his high jump style, won the U.S. national trials, and assured his place in the 1968 Olympics in Mexico. In the Olympic Games, Fosbury amazed the world with his new technique, winning a gold medal with an Olympic record leap of 2.24 meters. By the next Olympic Games, almost all the competing high jumpers had adopted what came to be known as the Fosbury flop. What's the secret behind the technique? It lies in a physics concept called the center of mass. For every object, we can locate the average position of all of its mass by taking into account how the mass is spread around the object. For instance, the center of mass of a flat rectangular object of uniform density will be in the intersection of both diagonals, in equal distance from each corner. We can find the center of mass for other objects by similar calculations, or by finding the object's balancing point, which lies right underneath its center of mass. Try balancing a broom by holding it and slowly bringing your hands together until they meet. This balancing point lies right underneath the broom's center of mass. We humans also have a center of mass. When most people stand up, their center of mass is around the belly. But what happens to your center of mass when you lift your hands in the air? Your center of mass moves upwards. It moves all the time as you move through the day, based on how your body is positioned. It can even move outside of your body. When you bend forward, your center of mass is located below your bent belly, in a place where there is no mass at all. Weird to think about, but that's the average position of all your mass. Many objects' center of mass are outside their bodies. Think of donuts or boomerangs. Now look at the Fosbury flop and follow the position of the center of mass of the jumper. The jumper runs very fast, so he can divert his horizontal velocity to vertical velocity and jumps. Wait for it. There. Look at the jumper's center of mass as his body bends backward. It's below the bar. That is the secret behind the jump. With the old pre-Fosbury techniques, the jumper had to apply enough force to lift his center of mass above the bar by a few inches in order to clear it. The Fosbury flopper doesn't have to do that. The genius of the Fosbury flop is that the jumper can apply the same amount of force but raise his body much higher than before. That means he can raise the bar so high that even when his center of mass can't go any higher, his arcing body can. Fosbury's technique brought the high jump to new heights by splitting the jumper's body away from his center of mass, giving it that much more room to clear higher and higher bars. So the Fosbury flop may be sports history's only great leap forward that is also a great leap backward. এই টেকনিকটা নিয়ে আমরা এই নামাজ ব্রেকের পর আবার আর একটু ডিটেইলে ডিসকাস করব যে অ্যাকচুয়ালি সেন্টার অফ গ্র্যাভিটির এই ব্যাপারটা নিয়ে কি হয়েছে। এখানে আমাদের এনার্জি নিয়েও একটা কনসেপ্ট আছে যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কতটুকু কি কনভার্ট হচ্ছে এন্ড এভরিথিং। সো এগুলা প্রত্যেকটা কনসেপ্টই কানেক্টেড, বুঝছো? এন্ড এগুলা ব্যাপার অনেকগুলোই দেখবা, এমন ইন্টারেস্টিং অনেকগুলা জিনিস এরকম অ্যাথলিট ওরা ইউজ করে থাকে ইন অর্ডার টু এক্সেল ইন দেয়ার রেসপেক্টিভ স্পোর্টস, যে স্প্রিন্টাররা, সুইমাররা, দেন এই যে হাই জাম্প, লং জাম্প, যে যেটা করতে যায় ফিজিক্সের কনসেপ্ট যত ভালো মতো যে এরকম অ্যাপ্লাই করতে পারে, ওরা তো এরকম একদম পুরো ফিজিক্স ডিরেক্টলি অমন পড়ে পড়ে এসব অ্যাপ্লাই করে না, তারা কি করে ইনটুইটিভলি তাদের চলে আসে
যে মনে করো যে রোনালদো মেসি ওরা তো নিজেরা তো এরকম ফিজিক্স পড়ে পড়ে তো আর মাঠে যায় খেলার মধ্যে অ্যাপ্লাই করে না, তারা নিজেরা নরমালি খেলে যায় এন্ড দেখে যে এটা করলে এমন হচ্ছে, দেন ওরকম দেখা যায় যে এটা অ্যাকচুয়ালি ফিজিক্স এর জন্যই পসিবল হয়, এমন টাইপের ব্যাপার। হ্যাঁ ওইটা কেমনে পসিবল ওই ব্যাপারটা আমরা বলবো, যে সেন্টার অফ গ্র্যাভিটির মেইন ডেফিনেশনটা কি ওই ব্যাপারটাই আমরা এই যে নামাজ ব্রেকের পরে ডিসকাস করব, ঠিক আছে সুভা? এখন 21 বেজে গেছে অলরেডি, 22 এখন আজান দিয়ে দিছে, ঠিক আছে? তো আমরা 6:30 তে আবার শুরু করব, ওকে? ওকে, সো তাহলে এখন আমরা আস্তে আস্তে আবার শুরু করি। তো যেই কথাটা আমরা ব্রেকের আগে বলতেছিলাম, ফার্স্টে তো একটা ম্যাথ করলাম আমরা ওই প্রিন্সিপাল অফ মোমেন্টের কনসেপ্ট ইউজ করে, যে লাস্ট দিন যা যা শিখছিলাম ওটা দেখলাম যে সবার একটু একটু মনে আছে নাকি। এখনো স্টিল দেখলাম যে কতজনের ওই ডিরেকশনটা নিয়ে একটু কনফিউশন আছে, সো তাহলে ওই ব্যাপারটা সবাই আরেকবার ক্লিয়ার করে নিবা, ওকে? যে তোমাদেরকে যে টেকনিক শেখানো হয়েছে, যদি তুমি ডিরেক্টলি দেখে ডায়াগ্রাম দেখে বুঝতে না পারো যে কোন ডিরেকশনে মোমেন্টটা হবে, যে কোন ডিরেকশনে টার্ন করব, এটা যদি ডিরেক্টলি ডায়াগ্রাম দেখে বুঝতে না পারো, ইউ ক্যান অলওয়েজ ইউজ দ্য টেকনিক যে কি করবা, পেন্সিল হাতে নিয়ে বা পেন হাতে নিয়ে যেখানে পিভট আছে ওখানের মধ্যে আঙুল দিয়ে সাপোর্ট দিয়ে রাখবা, দেন পিভটের লেফটে ফোর্স কাজ করতেছে নাকি রাইটে ফোর্স কাজ করতেছে এটা দেখে, দেন আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড ফোর্সের এরকম ডিরেকশন ওয়াইজ ফোর্স দিয়ে দেখবা যে সিস্টেমটা কোন দিকে রোটেট করতেছে। সো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অফ রোটেশন দেখে যদি না বুঝো, এরপর আর আসলে হেল্প করার কিছু নাই, যে তুমি যদি ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে ওইটা যদি দেখে বুঝতে না পারো, তো তাহলে পরে আসলে ফার্স্টে তোমার ঘড়ি দেখা শিখতে হবে যে ঘড়ির কাঁটা আসলে কোন দিকে ঘুরে এন্ড এভরিথিং। আচ্ছা, সো এরপরে আমরা একটা জিনিসের ডেফিনেশন দিছি যেটাকে আমরা কি বলছি, যে সেন্টার অফ গ্র্যাভিটি। এটার মানে কি, সেন্টার অফ গ্র্যাভিটিও বলা হয় বা সেন্টার অফ ম্যাসও বলা হয়। হ্যাঁ, যে এটার মানেটা কি, এটার মানেটা হলো যে ইট ইজ দ্য পয়েন্ট থ্রু হুইচ অল দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট অ্যাপিয়ার্স টু অ্যাক্ট। তো এখন এখানে আমি একটু আগে যে ইউ শেপের একটা অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি দেখাইলাম যে অবজেক্টের বাইরে, দেন একটু আগে ফসবারি ফ্লপের ওই ভিডিওটার মধ্যেও তোমরা দেখলা কি যে মানুষ যখন নাকি এরকম বেন্ড হয়ে যায় তো তখন কি হয়, তাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা বডির বাইরে চলে যায়। তো তখন সুভা একটা কোয়েশ্চেন করছো একদম লাস্টের দিকে, যে কি, যে হাউ ইজ ইট পসিবল টু হ্যাভ আ সেন্টার অফ গ্র্যাভিটি অর সেন্টার অফ মাস আউটসাইড দ্য অবজেক্ট, তাই না? এখন ব্যাপারটা খেয়াল করো যে সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটির আসলে মানেটা কি। এটা আসলে মানেটা হলো এরকম, যে তোমার সাপোজ আমরা ফার্স্টে রেগুলার শেপড অবজেক্টের যদি একটু এক্সাম্পল দেখে নেই প্রথমে, ঠিক আছে? তো তাহলে আমি ফার্স্টে এখানে মধ্যে ওই ডেফিনেশনটা লিখি বা ওই স্টেটমেন্টটা লিখে যেখানের মধ্যে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবা। এইটা তোমাকে বলে দিবে, বুঝছো রায়ানা, যদি তোমাকে কোয়েশ্চেনে করে যে আননোন কোন একটা ফোর্স বের করা বা এনিথিং, তো তখন তোমাকে বলে দিবে যে অ্যাজিউমিং দ্যাট দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, তাহলে পরে এই ফোর্সের ভ্যালু কত বা তাহলে পরে এই ডিসটেন্সের ভ্যালু কত, এরকম বের করতে। অর তোমাকে ফোর্স এন্ড ডিসটেন্স সব ইনফরমেশন দেওয়া, দেন তোমাকে বললো যে ডিটারমাইন ইফ দিস সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম অর নট। তো তখন তুমি কি করবা, সবগুলি মোমেন্ট বের করলা, সবগুলি ক্লকওয়াইজ মোমেন্ট প্লাস করবা, সবগুলি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট প্লাস করবা, দেন দেখবা কি যে সবগুলি ক্লকওয়াইজ মোমেন্ট আর সবগুলি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট যদি সমান সমান হয়, তো তখন তুমি বলবা কি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। যদি তুমি দেখো যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের ভ্যালু সমান সমান না, তো তার মানে তুমি কি বুঝবা, যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে নাই। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো তাহলে এখন আমরা যে ব্যাপারটা নিয়ে বলতেছিলাম যে সুভার যেমন কোয়েশ্চেন ওরকম কোয়েশ্চেন অনেকজনের মনে অ্যারাইজ করতে পারে যে বডির বাইরে কিভাবে সেন্টার অফ গ্র্যাভিটিটা এক্সিস্ট করতে পারে। তো তাহলে অ্যাকচুয়ালি সেন্টার অফ গ্র্যাভিটি মানেটা কি বা অ্যাকচুয়ালি সেন্টার অফ মাস মানেটা কি, ওই জিনিসটা আমি এখন এই ব্র্যাকেটের মধ্যে লিখতেছি, সবাই একটু এই ব্যাপারটা ভালো মতো খেয়াল করো, ঠিক আছে? ইট ইজ দ্য পয়েন্ট where the amount of mass to the right
is equal to amount of mass to the left of the point. যেই পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটিটা হবে, হ্যাঁ, যেই পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটিটা হবে ওই পয়েন্টের ডানে আর ওই পয়েন্টের বামে ম্যাসটা কি থাকবে, ইকুয়ালি সেপারেটেড থাকবে। যেই পয়েন্টটাকে সেন্টার অফ গ্র্যাভিটি আমরা বলতেছি বা যেই পয়েন্টটাকে সেন্টার অফ ম্যাস আমরা বলতেছি, ওই পয়েন্টের ডানে এন্ড ওই পয়েন্টের বামে ম্যাসটা ইকুয়ালি সেপারেটেড থাকবে। এইটা তো একটা ব্যাপার আছেই। এন্ড আরেকটা কি, the amount of mass above the point, the amount of mass above is equal to amount of mass below the point. তো এই সবগুলা কন্ডিশন যদি ফুলফিল করতে পারে, হ্যাঁ, এটা লিখে রাখতে পারো, বিকজ এটা পরে মনে নাও থাকতে পারে, তো এর জন্য লিখে রাখলে মনে থাকবে আর কি, বুঝছো না? যা তো লিখে রাখলে বেটার। লেন্থ সেম না হইলেও হয়। ভাইয়া হ্যাঁ সুজল বলো। এই ব্র্যাকেটের পয়েন্ট গুলো আবার একটু বুঝিয়ে দিবা? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি বুঝাইতেছি, না। আমি এখনো বুঝানো শেষ করি নাই, আমি এখন ডায়াগ্রাম এঁকে এঁকে বুঝাবো আর কি। তো এখন এখানের মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটি হলো এমন একটা পয়েন্ট, ঠিক আছে, যে অ্যামাউন্ট অফ মাস টু দা রাইট ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ মাস টু দা লেফট, এন্ড মানে এইটা তো হইতেই হবে, প্লাস আরো কি হওয়া লাগবে, mass above is equal to mass below the point। এগুলো হলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা, যেগুলাকে আন্ডারলাইন করলাম এন্ড ব্র্যাকেট কি বলে বক্স অর সার্কেল দিয়ে যেগুলা মার্ক করছে, এগুলো হলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট এই ডেসক্রিপশনের মধ্যে। এই ব্যাপারটা আসলে মানেটা কি, ওইটা যদি আমরা একটা একটা করে দেখি তাহলে আমরা সেন্টার অফ গ্র্যাভিটির মেইন কনসেপ্টটা বুঝতে পারবো, ঠিক আছে? আর সুভা যেটা বললা যে লেন্থ সেম না হইলেও হবে, ইয়েস লেন্থ সেম না হইলেও হয়, বিকজ আমাদের অবজেক্টের ডেনসিটি ভেরিয়েশন নিয়ে অনেক কমপ্লেক্সিটি আসবে, ওগুলো আমরা এখন এত বেশি কমপ্লেক্স চিন্তা করব না। তোমার যে কনসেপ্টের একটু কনফিউশন আছে যে অবজেক্টের বাইরে কিভাবে সেন্টার অফ গ্র্যাভিটি এক্সিস্ট করতে পারে, ওই জিনিসটা এখন আমরা ক্লিয়ার করব মেইনলি। ওকে, তো ফার্স্টে এখানে খেয়াল করো, আমরা যদি একটা কি করি, যদি এখানের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল আঁকি, যে এই একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, ধরো এটাকে শেপে নিয়ে আসি, ওকে। তো তাহলে এই রেক্ট্যাঙ্গেল কি হলো, আমাদের একটা ড্র করে ফেললাম। ওকে, সো এখন এই রেক্ট্যাঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় এক্সিস্ট করবে ওই জিনিসটা যদি আমরা দেখি। সো নাও লেটস সি যে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা একদম সেন্টারে কাজ করে আর কি, যে পুরো মিড পয়েন্টে, ঠিক আছে? তো এটা মানেটা কি, ওই ব্যাপারটা আমরা দেখতেছি এখন। আরেকটু নিচে, this ওকে। সো তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় থাকবে, এই জায়গাটায়, তাই না সুভা? সেন্টার অফ গ্র্যাভিটিটা যে ব্লু কালার দিয়ে যে মার্ক করলাম ওই জায়গাটায়। এখন খেয়াল করো কি হচ্ছে, এই যে ব্লু পয়েন্টটা যে মার্ক করছি, এই ব্লু পয়েন্টের লেফটে এন্ড এই ব্লু পয়েন্টের রাইটে কি হইতে হবে, রেক্ট্যাঙ্গেলের ম্যাসটা ইকুয়ালি ডিভাইডেড হওয়া লাগবে। যে ব্লু পয়েন্টটা যেখানে আছে, ব্লু পয়েন্টের ডানে রেক্ট্যাঙ্গেলের ম্যাস যতটুকু, ব্লু পয়েন্টের বামেও রেক্ট্যাঙ্গেলের ম্যাসটা এক্স্যাক্টলি সেম হওয়া লাগবে। এন্ড আরেকটা ব্যাপার কি, এই ব্লু পয়েন্টের উপরে এই যে এই জায়গাটায় যতটুকু ম্যাস, এই নিচের পোর্শনে যে ব্লু পয়েন্টের নিচেও কি থাকতে হবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ম্যাস থাকতে হবে। সো তার মানে কি, সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ ম্যাস এমন একটা পয়েন্ট, যেই পয়েন্টের উপরে এন্ড যেই পয়েন্টের নিচে ম্যাস কি থাকবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। বুঝতে পারছো?
সো এইটা তো রেক্ট্যাঙ্গেলের জন্য এমনিতেই আমরা জানতাম কি যে রেক্ট্যাঙ্গেলের জন্য সেন্টার অফ গ্র্যাভিটিটা কি করবে, তার একদম মিড পয়েন্টে কাজ করবে। এটা তো এত বেশি আমাদের মানে কি এখান থেকে ওয়েটটা কাজ করবে? হ্যাঁ, ওয়েটের পুরা কনসেন্ট্রেশনটা এই পয়েন্ট থেকে কাজ করে, এমন টাইপের ব্যাপার। বুঝছো, যে এমন একটা পয়েন্ট থাকবে অলওয়েজ যেই পয়েন্টটা কি করবে, অবজেক্টের লেফটে, অবজেক্টের রাইটে, অবজেক্টের উপরে, অবজেক্টের নিচে, ওই পয়েন্টের অ্যাবাউটে উপরে নিচে আর ডানে বামে ম্যাচটা কি থাকবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। সো তার মানে কি এভারেজ পয়েন্টটা কোথায়, ওই ব্লু পয়েন্টটার মধ্যে। মাঝখানে। ঠিক আছে, এই ব্যাপারটাই। সো তাহলে এরকম রেগুলার শেপড অবজেক্টের জন্য তো আমরা একটা বের করছি, এইটা বুঝতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু যেই প্রবলেমটা তোমার মাথায় আসছে ওইটা নরমাল, যে যে কোনো মানুষ প্রথমবার এরকম প্রবলেম ফেস করতেই পারে। এই যে দেখো আমরা এই ইউ শেপড অবজেক্টটা যদি দেখি, এই ইউ শেপড অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটিটা বলছে কি সুভা, যে অবজেক্টের বাইরে, তাই না? হ্যাঁ। সেন্টার অফ গ্র্যাভিটিটা এখানে কাজ করবে। এখন তোমার কাছে কোয়েশ্চেন হলো কেন এটা বডির ভিতরে থাকলে কি হয়, যে এটাও তো মিড পয়েন্ট, তাই না? এটা একটা হ্যাঁ হ্যাঁ মিড পয়েন্ট, যে এটা কি হইতেছে, এইটার ডানে আর এটার বামে ম্যাস ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে। ইয়েস, এইটুকু ট্রু। কিন্তু এই যে তুমি পয়েন্টটা ড্র করলা, এই পয়েন্টের উপরে আর নিচে ম্যাসটা কি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে? দেখো তো, না। এই পয়েন্টের No, উপরে sir. ম্যাস অনেক বেশি, এই পয়েন্টের নিচে ম্যাস অনেক কম, তাই না? সো তার মানে কি হ্যাঁ। তোমার সেন্টার অফ গ্র্যাভিটিটা এই যে ডটেড লাইন যেটা ড্র করলাম গ্রিন কালার দিয়ে, সরি গ্রিন কালার দিয়ে যে ডটেড লাইনটা ড্র করলাম, এই জায়গাটার মধ্যে আমাদের কি থাকবে, সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকবে। কিন্তু এই যে মাত্র যে জায়গাটা আমরা কি করছি, একটু আগে যে হোয়াইট কালার দিয়ে একটা পয়েন্ট ড্র করছিলাম, ওখানের মধ্যে দেখলাম কি যে ডানে বামে ম্যাচটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে, কিন্তু উপরে নিচে ম্যাচটা কি হয় নাই, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় নাই। তো তাহলে আমরা এমন একটা পয়েন্ট খুঁজবো যে এখন উপরে নিচে এমন নিয়ে এমন একটা পয়েন্টে গেলাম। এখন দেখো এটা কি, এই পয়েন্টটা তো ডানে বামে ম্যাচটা তো ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতেছে, এটা তো বোঝা নিয়ে কোনো প্রবলেম নাই যে এই পয়েন্টের ডানে আর এই পয়েন্টের বামে কি আছে, ম্যাচটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে। এখন দেখো তো এই পয়েন্টের উপরে যতটুকু ম্যাচ আর এই পয়েন্টের নিচে যতটুকু ম্যাচ, এই ম্যাচটা কি আমাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে নাকি হয় নাই? হয়েছে। তো তাহলে এই পয়েন্টটা কি অবজেক্টের ভিতরে নাকি অবজেক্টের বাহিরে? বাইরে। তো তাহলে নট নেসেসারিলি যে আমাদের অবজেক্টের ভিতরেই সেন্টার অফ গ্র্যাভিটিটা হইতে হবে। সেন্টার অফ গ্র্যাভিটির মেইন ডেফিনেশন আর মেইন কনসেপ্ট হলো এইটাই, যে ব্র্যাকেটের মধ্যে যা লিখছি এই জিনিসটা হলো সেন্টার অফ গ্র্যাভিটির মেইন ডেফিনেশন, যে এটা হলো এমন একটা পয়েন্ট যে পয়েন্টের ডানে যতটুকু ম্যাস থাকবে বামেও ইকুয়াল অ্যামাউন্ট অফ ম্যাস থাকতে হবে। এন্ড যে শুধু এতটুকু যে ডানে আর বামে সমান সমান হইলেই হবে না, সাথে আরেকটা কন্ডিশনও ফুলফিল করতে হবে। ওই কন্ডিশনটা কি, যে এই পয়েন্টের উপরে আর এই পয়েন্টের নিচেও ম্যাচটা কি হইতে হবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হওয়া লাগবে। সো তাহলে দোনোটা কন্ডিশনে যেই পয়েন্টে ফুলফিল করে ওই জায়গাটাতেই আমাদের কি হবে, সেন্টার অফ গ্র্যাভিটি। নট নেসেসারিলি যে সেন্টার অফ গ্র্যাভিটিটা অবজেক্টের বডির মধ্যেই থাকতে হবে, অবজেক্টের বাইরেও হওয়া পসিবল। কেন? এই যে এই কনসেপ্ট ওয়াইজ, বুঝতে পারছো? তো এটা ফাইন্ড আউট কেমনে করবো যে কোথায় হবে? এই এই জিনিসটাই তোমাদের, যদি এটা তোমরা অ্যাকচুয়ালি এ লেভেলসে কেউ নিবা না, আমি অনেক বলছি, 4-5 জন মানুষ জাস্ট আমার কথা শুনে নিছে এ লেভেলসে। সো ওরাই এখন মনে করো যে ভালো ইউনিভার্সিটিতে ওরকম তারা পড়ালেখা করতেছে, বুঝছো? যে ফার্দার ম্যাথমেটিক্স, এ লেভেলসে ফার্দার ম্যাথমেটিক্স নামের একটা সাবজেক্ট আছে আলাদা, যে নরমালি মানুষজন শুধু জেনারেল ম্যাথ যে কোর ম্যাথমেটিক্সটা নেয়, ফার্দার ম্যাথস ওইটা কেউ নিতে চায় না। যে এটা তোমাদের M2 মেকানিক্স 2 নামের একটা মডিউল আছে এ লেভেলসে, ওখানের মধ্যে তোমরা পড়বা যে সেন্টার অফ ম্যাথ অ্যাকচুয়ালি কিভাবে করে বের করা হয়, বুঝছো? এটা যখন নাকি বড় হবা তখন ওরকম ম্যাথের মধ্যে শিখবা, যদি তুমি M2 নেও আর কি। নরমালি মানুষজন M2 নেয় না, ভয়ে, যে ভাবে যে ম্যাথ বুঝি অনেক কঠিন এন্ড এভরিথিং, তো ওই ভয়ে ওরা M2 নেয় না আর কি।
সেটা মুসলাম কেন, এটা থাক। ওকে, সো তাহলে এই M2 তে তোমরা শিখবা, যদি বড় হয় তোমরা ম্যাথসের মধ্যে নাও তো তাহলে পরে শিখবা, আর না হলে পরে এই ব্যাপারটা তোমাদের জানতে হবে যে ওরকম ক্যালকুলেশন করে বের করা পসিবল আর কি, বেসিক্যালি এমন টাইপের ব্যাপার, বুঝছো? যে এটা কি করা যায়, ক্যালকুলেশন করে বের করা যায় কিভাবে সেন্টার অফ গ্র্যাভিটিটা একটা অবজেক্টের কোন জায়গায় এক্সিস্ট করবে। স্পেসে যখন নাকি আছে, এখন স্পেসে থাকলে পরেও তাসিন, স্পেসে থাকলে পরেও ম্যাস তো আর জিরো হয়ে যায় না। স্পেসে থাকলে ইয়েস ওখানে কোনো গ্র্যাভিটি নাই, সো তাহলে ওখানে কি হইতেছে না, তোমার ওয়েট কাজ করবে না, ইউ উইল ফিল ওয়েটলেস এন্ড এভরিথিং। কিন্তু এই জিনিসটাকে আমরা কি বলছি, যে সেন্টার অফ গ্র্যাভিটি বলা যেই কথা, সেন্টার অফ ম্যাস বলা একই কথা। সো তাহলে সেন্টার অফ ম্যাসটা ওই জায়গাতেই থাকবে, যেখানে নরমালি সেন্টার অফ গ্র্যাভিটিটা ছিল ওই জায়গাটাতেই কি বলা হয়, সেন্টার অফ ম্যাস বলা হয়। বুঝতে পারছো? ওকে ভাইয়া। আচ্ছা, সো তাহলে এইটা হলো আমাদের বেসিক সেন্টার অফ গ্র্যাভিটি ডেফিনেশন। নাও সেন্টার অফ গ্র্যাভিটিটা কি আমরা এখন আসলে কিন্তু কোর কনসেপ্টটা বুঝে গেছি, তাই না বলো? যে সেন্টার অফ গ্র্যাভিটিটা কি হবে, এটা হলো এমন একটা পয়েন্ট যেই পয়েন্টের উপরে আর যেই পয়েন্টের নিচে ম্যাসটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে, এন্ড যেই পয়েন্টের ডানে এন্ড যেই পয়েন্টের বামেও ম্যাসগুলা কি থাকবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। সো এমন একটা পয়েন্টকে সেন্টার অফ গ্র্যাভিটি বলবো। আমাদের এত কমপ্লেক্স চিন্তা করার দরকার নাই, জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি বলছি যে সেন্টার অফ গ্র্যাভিটি নট নেসেসারিলি ইনসাইড দ্য বডি হইতে হবে, অবজেক্টের বাইরেও কি হওয়া পসিবল, সেন্টার অফ গ্র্যাভিটি এক্সিস্ট করা পসিবল। ওকে, তো এই ব্যাপারটা ফার্স্টে দেখায় নিলাম। নাও সেন্টার অফ গ্র্যাভিটি ফর রেগুলার শেপড অবজেক্টস। রেগুলার শেপের অবজেক্টদের জন্য সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় কাজ করে, তাদের অ্যাক্সিস অফ সিমেট্রি বলতে কয়টা লাইন আছে, এগুলা কি তোমরা ম্যাথস বিতে এখনো পড়ছো? অ্যাক্সিস অফ সিমেট্রি? নো ভাইয়া। আচ্ছা, সো তোমরা এটা আসবা যে অ্যারিথমেটিকের মধ্যে এন্ড ওগুলো এরকম প্যাটার্নের বা জিওমেট্রি ওরকম চ্যাপ্টারের মধ্যে ছিল মোস্ট প্রবাবলি, ওইটা আমার ঠিক মনে নাই যে কোন চ্যাপ্টারে ছিল, বাট এই জিনিসটা আছে তোমাদের ম্যাথস বিট সিলেবাসে, যে অ্যাক্সিস অফ সিমেট্রি এন্ড অ্যাক্সিস অফ রোটেশন, বুঝছো? তো ওই জিনিসটা কিভাবে কি কাজ করে, যে অ্যাক্সিস অফ সিমেট্রি মানে কি, অ্যাক্সিস অফ সিমেট্রি মানে হলো, সিমেট্রি মানে তো বুঝো যে সেম থাকবে এমন টাইপের ব্যাপার, তাই না? তো এই যে রেক্ট্যাঙ্গেলের অ্যাক্সিস অফ সিমেট্রি কয়টা, এই যে একটা লাইন ড্র করলাম, এই লাইনের ডানে আর বামে কি আছে, লেন্থ অফ দা অবজেক্ট সেম নাকি? তো তাহলে এই যে হোয়াইট কালার দিয়ে একটা ব্রোকেন লাইন ড্র করলাম, দিস ইজ দা অ্যাক্সিস অফ সিমেট্রি ফর দা রেক্ট্যাঙ্গেল। দেন এই যে এখানের মধ্যে আরেকটা হরাইজন্টাল লাইন একটা ড্র করলাম, এটারও কি উপরে আর নিচে কি হইতেছে, অবজেক্টটাকে ইকুয়ালি কাট করতেছে। সো তার মানে এটা হলো আরেকটা অ্যাক্সিস অফ সিমেট্রি। সো যেখানে কি হবে, একটা রেগুলার শেপড অবজেক্টের অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে, তো অ্যাক্সিস অফ সিমেট্রি গুলো যেখানে ক্রস করে ওই পয়েন্টটাকে কি বলা হয়, সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয়। বুঝতে পারছো? তো তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রি গুলো যেখানে ক্রস করলো এটাকে কি বলা হবে, সেন্টার অফ গ্র্যাভিটি বলা হবে। ডায়াগোনাল গুলা অ্যাক্সিস অফ সিমেট্রি হয় না, কেন হয় না এটা তোমাদের ম্যাথস টিচার তোমাদেরকে এক্সপ্লেইন করবে, যদি না করে পরে আবার আমাকে বইলো, আমি বলে দিব আর কি, ঠিক আছে? তো ওগুলাতে আমরা এখন আর ম্যাথস এর ওই ডিটেইলসে গেলে পরে আমার ফিজিক্সের সিলেবাস শেষ করতে দেরি হয়ে যাবে। সো এখন আমরা বেসিক্যালি যে জিনিসটা বললাম কি, যে রেগুলার শেপড অবজেক্টের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় কাজ করবে, দ্য পয়েন্ট এট হুইচ দ্য অ্যাক্সিস অফ সিমেট্রি ইন্টারসেক্ট উইথ ইচ আদার। যে আমরা যদি এটা স্টুডেন্ট বুক থেকে দেখি, এই যে রেগুলার শেপড অবজেক্টের জন্য এই যে দেখো এইটা এন্ড এইটা, এই দুইটা হলো অ্যাক্সিস অফ সিমেট্রি, তো তারা যেখানে ক্রস করলো এটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি। এইটা এন্ড এইটা, এই দুইটা হলো অ্যাক্সিস অফ সিমেট্রি, তারা যেখানে ক্রস করলো দিস ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। দেন এই যে এই ট্রায়াঙ্গেলের এই জায়গা দিয়ে একটা লাইন ড্র করলে কি, ডানে আর বামে ইকুয়াল দুইটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তো তার মানে এটা একটা অ্যাক্সিস অফ সিমেট্রি। এখান দিয়ে ড্র করলে পরে এটা আরেকটা অ্যাক্সিস অফ সিমেট্রি, এইটা দিয়ে ড্র করলে এটা আরেকটা অ্যাক্সিস অফ সিমেট্রি। সো যেখানে যেখানে অ্যাক্সিস অফ সিমেট্রি গুলো মিট করলো
that is the center of gravity. So এই যে নিচে লেখা আছে দেখো, the center of gravity for these three regular shapes is where the axis of symmetry cross. Axis of symmetry মানে কি? An axis of symmetry can be found using a plane mirror. যে তুমি ওই লাইনটা ড্র করার পর যদি তুমি কি করো এরকম কোন একটা মিররের মধ্যে দেখো, তো তখন কি দেখবা যে ওই ডটেড লাইনের দুই পাশে আমাদের অবজেক্টটা সেম টাইপের ইমেজ ফর্ম করতেছে, এমন টাইপের। যে কি বলতেছে যে if you place a plane mirror along one of the dotted lines in any of the shapes above, যে তুমি এই ডটেড লাইনের জায়গায় এখানে যদি কোনো একটা মনে করো আয়না রাখো, যে একটা প্লেন মিরর রাখো, তো তখন কি দেখবা যে the reflection in the mirror looks exactly like the original. যে অবজেক্টের রিফ্লেকশন আর অবজেক্টের ইমেজ দুটোটা কি হবে, একদম সেম হবে। হ্যাঁ শুভা বলো। আমরা মানে বুঝবো কেমনে যে কোথা থেকে আমরা অ্যাক্সিস অফ সিমেট্রি মানে শুরু করব? অ্যাক্সিস অফ সিমেট্রি তোমার এই যে অবজেক্ট দেখে, তোমার অবজেক্টটা কেমন আছে এইটা দেখে তখন তোমার অ্যাক্সিস অফ সিমেট্রিটা নিজে জাজ করতে হবে। যে মনে করো এরকম একটা হেক্সাগন দেওয়া, তো এখন তুমি দেখবা যে তুমি কোন জায়গা দিয়ে লাইন ড্র করলে তোমার কি হবে, অবজেক্টটা ইকুয়ালি দুই ভাগে ভাগ হবে। যে তুমি যদি এখান দিয়ে ড্র করো তো তখন কি দেখলা, ডানে আর বামে কি হইতেছে, অবজেক্টটা একদম সেম থাকতেছে না? তো তাহলে এটা হবে একটা অ্যাক্সিস অফ সিমেট্রি। দেন এইভাবে যদি তুমি ড্র করো তো তখন আবার কি হইতেছে, অবজেক্টের উপরে নিচে সেম টাইপের অবজেক্ট ফর্ম করতেছে। সো তাহলে এরকম হবে আমাদের অ্যাক্সিস অফ সিমেট্রি। এইভাবে করে করে বের করে, বুঝছো? হ্যাঁ বুঝছি। সো তাহলে এইটা হলো আমাদের মেইন প্রসিডিওর। আমাদের অ্যাকচুয়ালি ইউনিফর্ম অবজেক্ট, যে রেগুলার শেপড অবজেক্টের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে বলে না কখনো, জাস্ট এটা স্টুডেন্ট বুকে দেওয়া আছে তাই এক্সপ্লেন করলাম যে কি the center of gravity for regular shaped objects lie where the axis of symmetry, axis মানে আর কি axis এর প্লুরাল, ঠিক আছে, where the axis of symmetry intersect or cross each other. তো এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের রেগুলার শেপড অবজেক্টের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি বের করার প্রসিডিওর বা টেকনিক। এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি সবাই জানি, তো এটা নিয়ে আমাদের এত বেশি মাথা ঘামানোর কোনো দরকার নাই। আমাদের মেইন যে প্রবলেমটা আসে, প্রবলেম না, এটা অ্যাকচুয়ালি ইজি একটা জিনিস, যে ইরেগুলার শেপড অবজেক্ট ফর ইরেগুলার শেপড অবজেক্ট, যে তাদের কি করা পসিবল না, ওরকম আমাদের অ্যাক্সিস অফ সিমেট্রি ড্র করা পসিবল না। যে তুমি এমন কোন লাইন ড্র করতে পারবা না যে অবজেক্টটা ডানে আর বামে কি হবে, শেপটা সেম থাকবে। সো তাহলে কি তাদের কি সেন্টার অফ গ্র্যাভিটি এক্সিস্ট করবে না? করবে। সো তাহলে কোথায় করবে, এটা কিভাবে বের করে, ওই প্রসিডিওরটা আমরা দেখব। সো তাহলে ফর ইরেগুলার শেপড অবজেক্টস, যে অবজেক্টের শেপ যদি এরকম রেগুলার না হয় তো তাহলে তাদের জন্য আমরা কি করতে পারবো না, অ্যাক্সিস অফ সিমেট্রি ড্র করতে পারবো না, বিকজ অ্যাক্সিস অফ সিমেট্রি এক্সিস্টই করে না তাদের জন্য। সো যদি তাদের এরকম অ্যাক্সিস অফ সিমেট্রি এক্সিস্টই না করে, দেন তাহলে কিভাবে তাদের সেন্টার অফ গ্র্যাভিটি বের করা যায়? এই টেকনিকটাই আমাদের, তোমাদের তো স্ট্যান্ডার্ড এটা ডিসকাস করা হয়েছিল তাই না শ্রাবণ? Yes, sir. তো তাহলে এই টেকনিকটা আমরা আবার ওরকম এক্সপ্লেইন করবো এন্ড দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে কি ব্যাপারটা কাজ করতেছে। ওকে, যে ইরেগুলার শেপড অবজেক্টের জন্য সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় এক্সিস্ট করে ওই জিনিসটা যদি আমরা দেখি, যে ফার্স্ট অফ অল ইরেগুলার শেপড অবজেক্ট মনে করে এরকম, এই যে এমন একটা ইরেগুলার শেপড অবজেক্ট, ঠিক আছে। তো এখন এই ইরেগুলার শেপড অবজেক্টের জন্য কি পসিবল না, মাত্রই বললাম যে তার জন্য কোনো অ্যাক্সিস অফ সিমেট্রি ড্র করা পসিবল না, ঠিক আছে। তো এখন এই যে তার জন্য কোনো অ্যাক্সিস অফ সিমেট্রি নাই, তো তাহলে কিভাবে বের করা যায়? The procedure to do that is using a plumb line, ঠিক আছে।
ইউজিং আ স্ট্যান্ড এন্ড আ প্লাম্ব লাইন। তো এই প্রসিডিওরটা কিভাবে কি কাজ করে ওটা প্রথমে আমরা কনসেপ্টটা বুঝে নেই। যে আমাদের এই যে উপরে তোমাদেরকে ব্র্যাকেটে একটা ডেফিনেশন লিখে দিছি না, যে সেন্টার অফ গ্র্যাভিটিটা কি হবে, এমন একটা পয়েন্ট যেই পয়েন্টের উপরে নিচে ডানে বামে ম্যাসটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। সো তাহলে এই টেকনিকটাই আমরা এরকম ইউজ করব, যে তোমরা নরমালি ওরকম ইয়েতে কি বলে পিচ্চিকালে বাসায় কি ওয়ালের মধ্যে ক্যালেন্ডার ঝুলায় রাখে না? ইয়েস ভাইয়া, এখনো এই আছে। যে- এই যে ওয়ালের মধ্যে ওরকম যে ক্যালেন্ডার ঝুলে থাকে, তো তখন ক্যালেন্ডার, এটা তোমরা করছো নাকি জানি না, এইসব আমি আজের ইয়ে করতাম যে ক্যালেন্ডার এরকম ঝুলে আছে, তো ধাক্কা দিয়ে যে ক্যালেন্ডারটাকে ওরকম ডিসপ্লেস করে ছেড়ে দিলে তখন কি করে, ক্যালেন্ডারটা এরকম কতক্ষণ সুইং করতে থাকে না, ক্যালেন্ডারটা Yes, এরকম ভাইয়া। কতক্ষণ সুইং করে 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 দেন আবার কি করে আগের পজিশনে চলে আসে। তো এইটা তো আমাদের কোনো কোইন্সিডেন্স না যে বারবার যে আগের পজিশনে চলে আসতেছে ক্যালেন্ডারটা, এটার একটা রিজন আছে। হ্যাঁ, যে এটার একটা রিজনটা কি, এটা রিজনটা হলো এরকম। কেমন, খেয়াল করো যে ক্যালেন্ডার তো রেগুলার শেপড অবজেক্ট, ওইটার জন্য আমরা এখন এক্সপ্লেইন করতেছি, তাহলে পরে ইরেগুলারের সাথে এটাকে রিলেট করতে পারবা। তো মনে করো এরকম ক্যালেন্ডারের হুকটার মধ্যে এমন ক্যালেন্ডারটা ঝুলানো, যে এখানের মধ্যে হলো হুক। ওকে, তো এখন why do the calendar hang in this position, ক্যালেন্ডারটা বাঁকা হয়ে, ঠিক আছে, তেরা হয়ে এটা ঝুলে থাকে না কেন? বিকজ যেই পয়েন্টে এটাকে হ্যাং করে রাখা হয়েছে এই পয়েন্টের কোন একটা জায়গাতে কি থাকবে, the center of gravity of the Center of calendar। gravity। বুঝছো, যে ক্যালেন্ডারটাকে যেই পয়েন্ট থেকে হ্যাং করে রাখা হয়েছে, যে ঝুলায় রাখা হয়েছে, ওই পয়েন্টের বরাবর তুমি এরকম একটা লাইন ড্র করলা, ওই লাইনের মধ্যে যদি কি হয়, সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকে, তো তাহলে পরে কি হবে, তাহলে পরে অবজেক্টটা ব্যালেন্সে থাকবে। যদি ওই পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটিটা না থাকতো, তো তখন কিন্তু ক্যালেন্ডারটা এই পয়েন্টে ব্যালেন্স হইতো না। যে ব্যাপারটা কি বলতেছে এখানের মধ্যে খেয়াল করো, যে ফার্স্ট অফ অল আমরা যদি এমন ভাবে চিন্তা করি, কি চিন্তা করি, ক্যালেন্ডারের ওয়েটটা এই পয়েন্ট দিয়ে কাজ করবে, ঠিক আছে। আর এই যে হুকটার মধ্যে মনে করো যে হুকের মধ্যে আমরা ক্যালেন্ডারটাকে ঝুলাইছি, তো এটা কি, এটা একটা পিভট পয়েন্ট না, যে এই পয়েন্টের অ্যাবাউটে কি করতে পারে, ক্যালেন্ডারটা ঘুরতে পারে বা রোটেট করতে পারে নাকি? সুজল বুঝতেছো কি বলতেছি? Yes, sir. যে যেই হুকটার মধ্যে ক্যালেন্ডারটাকে ঝুলাইলাম, ওই হুকের অ্যাবাউটে তো ক্যালেন্ডারটা কি করতে পারে, এরকম ডানে বামে এরকম দুলতে পারে। তো তার মানে কি ওই পয়েন্টের হ্যাঁ ভাইয়া। রোটেট করতে পারতেছে, সো তাহলে ওই পয়েন্টটাকে আমরা কি বললাম, পিভট পয়েন্ট। এখন দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা কোথায়, সেন্টার অফ গ্র্যাভিটিটা যেখানে, এটা একদম পিভট পয়েন্টের সাথে, সো তাহলে পিভট পয়েন্টের সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট কত, পিভটের থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে কি, পিভটের এরকম পিভট লাইনটা যেটা, এই যে অ্যাক্সিস লাইনটা যেটা, অ্যাক্সিস লাইনের ডানেও কোনো ফোর্স নাই, বামেও কোনো ফোর্স নাই, ফোর্সটা একদম কোথায়, এক্স্যাক্টলি পিভট পয়েন্টে। যে ব্যাপারটা কেমন, এই জিনিসটা আমি তোমাদেরকে এইভাবে ড্র করে দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে মনে করো সিস আছে, এখন মনে করো তুমি সিসর ডানেও বসলা না বামেও বসলা না, তুমি যদি এখানে এসে বসো, একদম পিভট পয়েন্টের উপরে এসে যদি বসো, সিসটা কি কোনো জায়গায় দুলবে, ডানে অ্যান্টি No ক্লকওয়াইজ বা ভাইয়া। ক্লকওয়াইজ ডিরেকশনে কি রোটেট করবে না? বিকজ এখানের মধ্যে কি পিভট পয়েন্টের থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, পিভট পয়েন্টের থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স হলো 0। সো তাহলে এখানে কি হবে না, কোন রকমের রেজাল্টেন্ট মোমেন্ট থাকবে না। তো তার মানে সিস্টেমটা কিসে থাকবে, ইকুইলিব্রিয়ামে। এরকম সেম ব্যাপারটা হচ্ছে ক্যালেন্ডারের জন্য, যে ক্যালেন্ডারের জন্য কি হচ্ছে, যে তোমার পিভট পয়েন্টটা যেখানে, সেন্টার অফ গ্র্যাভিটিটা ওই জায়গাতে, সো তার মানে কি the distance from pivot is 0, তো তার মানে এখানে কি নাই, কোনো টার্নিং ইফেক্ট নাই, তো তখন সে এই জায়গাটার মধ্যে কি হইতে পারতেছে, ব্যালেন্স হইতে পারতেছে। এই ব্যাপারটা তোমাদেরকে একটা একটা করে এক্সাম্পল দিয়ে আমি নিচে ড্র করে বুঝাইতেছি, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো এই ব্যাপারটা হলো এমন টাইপের, একটু আগে যে ড্র করছিলাম ওটা মুছা ঠিক হয় নাই, এটা এখানের মধ্যে ড্র করে রাখি আরেকবার। সো এই হলো পিভট পয়েন্ট এন্ড এই জায়গায় তোমার ফোর্স, তো তাহলে নো রোটেশন। কেন, বিকজ পিভট পয়েন্টের থেকে ফোর্সের ডিসটেন্স হলো 0, তো তার মানে কি এখানে কোন রকমের টার্নিং ইফেক্ট থাকবে না।
সেম ওয়েতে যদি আমরা এমন দেখি যে ক্যালেন্ডারটাকে তুমি একটু এরকম কি করলা, বাঁকায় ফেললা, পিভট পয়েন্ট যেখানে ছিল ওখানেই আছে, ঠিক আছে, পিভট পয়েন্ট যেখানে ছিল ওখানেই আছে। এখন তুমি কি করছো, ক্যালেন্ডারটাকে এরকম বাঁকায় ফেলছো যে পিভট পয়েন্টটা এই বরাবর, তো এই হলো পিভট, আর তোমার এইখানে হলো তোমার সেন্টার অফ গ্র্যাভিটি। তো সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কি কাজ করবে, ওয়েট কাজ করবে, তাই তো? সো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি আর পিভটের মধ্যে এখন কি হয়েছে, একটা সেপারেশন হয়ে গেছে না, যে the weight is a certain distance away from the pivot. সো তার মানে এখন পিভটের কোন দিকে ফোর্স কাজ করতেছে নাঝা, পিভটের কোন সাইডে ফোর্সটা কাজ করতেছে, লেফটে আর রাইটে? ভাইয়া পিভটের লেফটে আছে না ওয়েটটা, এই যে ওয়েট তো একটা ফোর্স, হ্যাঁ। তো তাহলে কি কাজ করতেছে, যে পিভটের লেফটে এই ওয়েট ফোর্সটা কাজ করতেছে। তো তার মানে অবজেক্টটা কোন দিকে রোটেট করবে, দেখো তো, অ্যান্টি ক্লকওয়াইজ। সরি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে। তো তার মানে ব্যাপারটা কি এমন হইলো না, দেখো তো, ব্যাপারটা হলো এরকম যে এই হলো তোমার পিভট, আর এই পিভটের রাইটে কিংবা পিভটের লেফটে এরকম ডাউনওয়ার্ড একটা ফোর্স কাজ করতেছে। তো এমন টাইপের ব্যাপার যে এখন অবজেক্টের ওয়েটটা এখান দিয়ে কাজ করতেছে। সো তার মানে এটা কি করবে, অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট দেখাবে। তো এর জন্য তখন ক্যালেন্ডারটা কোন দিকে সুইং করবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এরকম সুইং করবে। এমন সেম ওয়েতে যদি আমরা আরেকটা ডায়াগ্রাম ড্র করি, যে এখন আরেক ডিরেকশনে আমরা নিয়ে গেলাম, তো এখন পিভট পয়েন্টে এখানে, আর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কাজ করতেছে ওয়েট। সো এখন পিভটের কোন সাইডে কাজ করতেছে ফোর্সটা, পিভটের রাইটে কাজ করতেছে নাকি লেফটে? রাইটে। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে পিভটের রাইটে ফোর্স কাজ করতেছে ডাউনওয়ার্ড। তো তার মানে এই ফোর্সটা কি করবে, সিস্টেমটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করার ট্রাই করবে, তাই তো? যে ব্যাপারটা সিস দিয়ে যদি আমরা এক্সাম্পলটা দেখাই, এমন যে পিভট হলো এখানে, তো তার উপরে এই ডিরেকশনে কি আছে, একটা ফোর্স আছে। সো তার মানে কি করবে, ক্লকওয়াইজ ডিরেকশনে এটাকে রোটেট করার ট্রাই করবে। সো দাঁড়াও একটা মিনিট, আমি একটা এক্সাম্পল এখান থেকে দেখায় নেই, তো তাহলে পরে আর কোনো প্রবলেম হওয়া উচিত না। ওকে, সো এখন সব একটু এখানে ক্যামেরার দিকে খেয়াল করো, যে মনে করো এটা হলো আমার ওই ক্যালেন্ডারটা যেটা নিয়ে আমি কথা বলতেছি। তো যেখানে পিভটটা ওখানে আমি এই যে হাত দিয়ে এমন ভাবে ব্যালেন্স করে রাখছি, ওকে। সো হাত দিয়ে এমন ভাবে ব্যালেন্স করে রাখছি, নাও সে কি আছে, আমি ছেড়ে দিছি, তাকে কোনো রোটেট করতেছি না, কিছু করতেছি না, সে একদম সুন্দর মতো ব্যালেন্সে আছে। কেন? বিকজ এই যে পিভট লাইনটা, এই পিভট লাইনের মধ্যে কি করতেছে রাইয়ানা, সেন্টার অফ গ্র্যাভিটিটা এক্সিস্ট করতেছে। তো তার মানে এর জন্য রেজাল্টেন্ট কোনো কি নাই, টার্নিং ইফেক্ট নাই। এখন আমি যদি কি করি, মনে করো এটাকে ইচ্ছা করে এরকম সরায়, যে ইচ্ছা করে এরকম ডিসপ্লেস করে দেন যদি ছেড়ে দেই, সে কি এখানে স্টেবল থাকবে? সে কিন্তু এখানে স্টেবল থাকবে না, সে কি করবে, রোটেট করবে। যে দেখো যদি ছেড়ে দেই, যে সে এরকম সুইং করে করে আবার কি করলো, আগের জায়গাটায় চলে আসলো। তো সে এই সুইংটা যে করলো কেন, যখন নাকি এইদিকে নিছি, তো এখন দেখো পিভট লাইনটা হলো এই বরাবর, কিন্তু ওয়েট হলো এখানে। সো তার মানে রেজাল্টেন্ট একটা মোমেন্ট আছে কোন ডিরেকশনে, এই দিকে যাওয়ার, তাই না? রেজাল্টেন্ট একটা এই ডিরেকশনে যাওয়ার একটা মোমেন্ট আছে। তো সে তখন এই দিকে গেল, দেন এইখানে আসার পর দেন আবার রেজাল্টেন্ট মোমেন্টটা কোন দিকে আসলো, অপোজিট ডিরেকশনে। তো এইভাবে করে অসিলেট করতে করতে ইভেন্চুয়ালি সে আবার কি করছে, এমন একটা জায়গায় এসে রেস্টে আসছে যেখানে কি হবে, পিভট লাইন আর সেন্টার অফ গ্র্যাভিটিটা সেম জায়গায় এক্সিস্ট করে। সো তাহলে ইভেন্চুয়ালি সে থামলো কেন, বিকজ এই যে ফ্রিকশনের জন্য আস্তে আস্তে কি হয়েছে, ফ্রিকশনের জন্য আস্তে আস্তে সে এনার্জি লুজ করছে, দেন ইভেন্চুয়ালি কোন জায়গাটায় ব্যালেন্সে আসছে,
ইভেন্চুয়ালি এমন একটা জায়গায় ব্যালেন্সে আসছে যেখানে কি হবে, পিভট লাইন আর সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে, একই লাইনে থাকবে। তো এই ব্যাপারটাই তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে দেখো ইরেগুলার শেপড অবজেক্টের জন্য এই বইয়ের মধ্যে একদম পুরো ডিরেক্টলি অমন দেয় নাই, বাট এই জিনিসটা তোমাদের আগের স্টুডেন্ট বুকটার মধ্যে ছিল। ওই জিনিসটা আমরা আগের স্টুডেন্ট বুকের পিডিএফটা এখন লোড করা নাই। সো আমাদের বেসিক আইডিয়াটা হলো এরকম যে ইরেগুলার শেপড অবজেক্টের জন্য সেন্টার অফ গ্র্যাভিটিটা কেমন জায়গায় থাকবে। ইরেগুলার শেপড অবজেক্টের জন্য সেন্টার অফ গ্র্যাভিটিটা এমন জায়গায় থাকবে যে আমরা অবজেক্টটাকে কি করব, অবজেক্টটাকে এরকম হ্যাং করে দিব, যে ক্যালেন্ডারের জন্য যেমন দেখলাম, তো অবজেক্টটাকে এরকম ঝুলাই দিব। তো অবজেক্টটাকে এরকম ঝুলাই দিলে পরে সে কি করবে, লেফট রাইট এরকম অসিলেট করতে করতে এক সময় এসে কি হবে, ব্যালেন্সে আসবে না নিদিতা? এই যে আমাদের এই যে ইরেগুলার শেপড অবজেক্টটা আছে, তো এখন মনে করো তাকে এরকম আমরা ঝুলাই দিছি, এখানে একটা হোল ক্রিয়েট করে তাকে আমরা ঝুলাই দিলাম। সো এখন সে যদি ইভেন্চুয়ালি এই লাইন বরাবর রেস্টে আসে, তো তার মানে এই লাইনের যে কোনো একটা পয়েন্টের মধ্যে কি আছে, যে এই লাইনের যে কোনো একটা পয়েন্টের মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটিটা এক্সিস্ট করে। কোন পয়েন্টে করে এটা আমরা এখনো শিওর না। তো পয়েন্টটাকে বের করার জন্য আমরা কি করলাম, সেম অবজেক্টটাকে ডিফারেন্ট একটা ওরিয়েন্টেশনে তাকে আবার ঝুলাইলাম। তো হোল নাম্বার 1 এর জন্য তো অলরেডি একটা লাইন পাইছি, এখন হোল নাম্বার 2 এর জন্য আবার একটা লাইন পাইলাম। তো এখন এই দুইটা লাইন কোথায় ইন্টারসেক্ট করতেছে, এই জায়গাটায়। সো তার মানে এই পয়েন্টে কি হবে, সেন্টার অফ গ্র্যাভিটিটা এক্সিস্ট করবে। বুঝতে পারছো? তো এই প্রসিডিওরটার এক্সপ্লেনেশন তো তোমাদের স্ট্যান্ডার্ড 8 এ থাকতে সময় ডিটেইলসে দিছিলাম, তাই না আপনার শ্রাবণ? জি স্যার। তো তাহলে ওই ভিডিওটা আমি আবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই ক্লাসের শেষে, বুঝছো, যে একটু পরে এখন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। তো সবাই একটু ফার্স্টে ওই ভিডিওটা একটু দেখে নাও, যে ইরেগুলার শেপড অবজেক্টটা পুরাটা ডিটেইলসে স্টুডেন্ট বুকে দেওয়া নাই। তো তাহলে ওই ব্যাপারটা যে ভিডিওটা দিচ্ছ ওই ভিডিও থেকে সবাই একটু দেখে নিবা। বুঝতে পারছো? আর না বুঝলে পরে ওটা নিয়ে আমরা আবার স্যাটারডের ক্লাসে ডিসকাস করব। ওকে? তো সেন্টার অফ গ্র্যাভিটির মেইন কনসেপ্টটা তো সবাই বুঝছো, যে সেন্টার অফ গ্র্যাভিটিটা কি হবে সুভা, যে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টের উপরে নিচে ডানে বামে ম্যাসটা কি থাকবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। বুঝতে পারছো? তো এইটাই হলো আমাদের মেইন কনসেপ্ট। ওকে? কারো কি কোনো কনফিউশন আছে সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে যা যা বললাম? নো ভাইয়া। না ভাইয়া। ওকে, সো তাহলে তোমাদেরকে যে ভিডিওটা দিচ্ছি ইরেগুলার শেপড অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি বের করার প্রসিডিওরটা নিয়ে, ওই ভিডিওটা একটু সবাই দেখে ফেলো। ওকে? আর এই ভিডিও একটু পরে আমি এডিট করে আপলোড করে দিব 9টা 9:30টার মধ্যে। ওকে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।